আসসালামু আলাইকুম। আজকে রেডিওলজি অ্যান্ড ইমেজিং ওরিয়েন্টেশন অ্যান্ড গাইডলাইন সেমিনার এফসিপিএস পার্ট 1 নে আপনাদের সাথে আমি আছি ডাক্তার নাজিফা তাবাসসুম। বর্তমানে ফেজে রেসিডেন্ট হিসেবে বিএমইতে কর্মরত আছি। তো আজকে আশা করি যারা আজকের সেমিনারটাতে অংশগ্রহণ করছেন তারা সবাই আগামী জুনে টু 2026 জুনে যে আমাদের এফসিপিএস পার্ট 1 রেডিওলজি ইমেজিং এ অনুষ্ঠিত হবে সেটাতে সেই পরীক্ষাটাতে বসার উদ্দেশ্যে আর কি আপনারা এই সেমিনারটাতে অংশগ্রহণ করেছেন। তো আজকে আমরা মূলত যারা আর কি নতুন আমাদের লং ব্যাচ বা ক্লিনিক্যাল ব্যাচে নতুন যারা ভর্তি হয়েছেন বা সামনে আমাদের একটা 18 তারিখ থেকে নতুন একটা লং ব্যাচ শুরু হতে যাচ্ছে, সেই ব্যাচে ভর্তি হবেন তাদের সবাইকে নিয়ে যে পড়াশোনা শুরু করার আগে ওরিয়েন্টেশনটা ঠিক কিভাবে শুরু করব, আমাদের কি কি ম্যাটেরিয়ালস লাগবে, বা এই পরীক্ষাটা সম্পর্কে যদি কারো কিছু জানার থাকে সে সম্পর্কে তো শুরু করি। যারা আর কি রেডিওলজি সাবজেক্টটাতে আসতে চাচ্ছেন তাদেরকে একটা বেসিক ধারণা দিই যে আমাদের এই জায়গাটাতে আমরা কি কি ক্ষেত্রে আর কি কাজ করার সুযোগ আছে। সেটা হচ্ছে মূলত এক্স রে নিয়ে কাজ করি। এক্স রে এর মধ্যে আবার কিছু কন্ট্রাস্ট আছে, সিটি স্ক্যান, এমআরআই, আল্ট্রাসাউন্ড এবং সিটি এমআর এনজিওগ্রাম, এগুলো নিয়ে মূলত মেইন আর কি কাজ করা হয়। তাছাড়া আমাদের আরেকটা ডায়াগনস্টিক রেডিওলজির পাশাপাশি আর কি ইন্টারভেনশনাল রেডিওলজি আছে, সেটা হচ্ছে ডায়াগনস্টিক অ্যান্ড থেরাপিউটিক বোথ পারপাজেই আমাদের কিছু মডালিটিস আছে। যেমন হচ্ছে আমরা সবাই শুনে আসছি, অনেকেই জানি যে এফএনএসি বায়োপসিগুলা ইমেজিং গাইডেড হচ্ছে। তারপর বিভিন্ন থেরাপিউটিক পারপাসে পারকিউটেনাস ট্রান্সহেপাটিক বিলিয়ারি ড্রেনেজ, হ্যাঁ, কিংবা ইউএসজি গাইডেড ফ্লুইড ড্রেনেজ, এই ধরনের মডালিটিসগুলো এখানে আছে, কাজ করার সুযোগ আছে আপনাদের। আর আম, এই সাবজেক্টটাতে যারা আর কি মূলত আসে তাদের প্রথমেই চিন্তা থাকে, আমি আমি যতদূর জানি বা আমি নিজেও এইটা চিন্তা করে আসছি যে মোটামুটি একটা লেস স্ট্রেসফুল লাইফ লিড করা যায়। হ্যাঁ, ইমার্জেন্সির কোনো সমস্যা নাই। তারপর যাদের আর কি দাঁড়ায় থাকতে লং স্ট্যান্ডিং এর সমস্যা আছে, কিংবা দৌড়াদৌড়ি করার জন্য কোনো সমস্যা, ফিজিক্যাল কোনো সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে এই জায়গায় আপনি কাজ করতে পারেন, এই সাবজেক্টটা চুজ করতে পারেন। বসে বসেই কাজ করতে হবে, আমাদেরকে রোগীর এক্সপোজারে চাইতে হবে না তেমন একটা, হিস্ট্রি ছাড়া আর কি। এরপর আহ, আপনি ঘর থেকে বসে ঘরে বসেই কাজ করার সুযোগ আছে, অনলাইনে অনেকেই কাজ করে, রেডিওলজিস্টরা রিপোর্ট করতে পারে। আর ইন্টারভেনশনাল রেডিওলজি নিয়ে যেটা বলবো হচ্ছে, এইটা হচ্ছে আমাদের দেশে খুবই আর্লি স্টেজে আছে। হ্যাঁ, তো এই এই জায়গায় মানে ভালো রেডিওলজিস্ট আমাদের খুব কম আছে। নর্মাল রেডিওলজিস্ট, যদি সাধারণ রেডিওলজিস্ট যারা আর কি রিপোর্ট করে শুধু, তাদের কথাও যদি বলি, তাদের সংখ্যাটা উম, আহ, খুব বেশি বা খুব কম না হলেও মানে ভালো দক্ষ রেডিওলজিস্টের সংখ্যা আমাদের দেশে আসলেই কম। আর ইন্টারভেনশন রেডিওলজিতে সেখানে তো একদমই পুরো নতুন একটা ডিপার্টমেন্ট, এটা নিয়ে অনেক কাজ করার সুযোগ আছে। এটার ভবিষ্যৎ অনেক ভালো। তো এসব চিন্তা ভাবনা করে আপনারা অনেকে এই সাবজেক্টটা চুজ করতে পারেন। হুম, হাই ডিমান্ডিং সাবজেক্টগুলোর মধ্যে এখন বলা যায় এটা একটি। আর এই সাবজেক্টে যদি আপনি ক্যারিয়ার করতে চান, বাংলাদেশের পার্সপেক্টিভে কি কি ডিগ্রি অ্যাভেলেবেল আছে, যেমন মেইনলি এফসিপিএস এমডি, ডিএমআরডিও এখন চালু আছে। তো ডিএমআরডি হচ্ছে মূলত 2 বছরের কোর্স, আর এফসিপিএস এমডি এগুলো হচ্ছে 5 বছরের কোর্স। তো আজকে আমাদের আলোচনাটা মেইনলি এফসিপিএস কেন্দ্রিক হয়ে থাকবে। আহ, আর যদি পাস রেটের কথা বলেন, যে আসলে হচ্ছে সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে সবকিছু চিন্তা করে আরো একটা জিনিস আমাদের মাথায় আনতে হয়, যে আমি যে কোর্সে ঢুকবো এই সাবজেক্টটাতে পাশ করে বের হতে পারবো কিনা। কারণ 5 বছরের জায়গায় যদি সেটা আমার আরো অনেক বেশি সময় লেগে যায়, তাহলে তো আসলে এটা মানে কাম্য নয়, তাই না? তো এমডিতে যেটা রেসিডেন্সি আমরা বলি, সেখানেও মানে এই সাবজেক্টেরই পাস রেট ভালো। এমডিতে বলেন, রেসিডেন্সিতে বলেন, কিংবা আপনি এফসিপিএস এ বলেন, এটা ওভারঅল পাস রেট ভালোই আছে এই পর্যন্ত। আচ্ছা, আর এটার এক্সাম প্যাটার্নে একটু চেঞ্জ হয়েছে। আগে হচ্ছে কি এটা জানুয়ারি জুলাইতে হতো, কিন্তু রিসেন্টলি এটা চেঞ্জ করা হয়েছে, যে এটা আহ, এখন থেকে প্রতি বছরের জুন এবং ডিসেম্বর এবং জুন সেশনে অনুষ্ঠিত হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে আর কি আগেটা দেয়া আছে, বাট এটা একটু আপনারা কারেকশন করে নিন, এটা হচ্ছে ডিসেম্বর আর জুন সেশনে
অনুষ্ঠিত হবে। আর 5 বছরের কোর্স সেটা তো বললাম, এখানে হচ্ছে আপনার 2 বছর পরে ট্রেনিং করার পর মিড টার্ম এক্সাম দিতে হয়। আর 35,000 করে এখন আপাতত আর কি বেসরকারি যারা আমরা ভাতা পাচ্ছি এরকম প্রতি মাসে 6 মাস পর পর দেওয়া হয় আর কি। আচ্ছা, তো এখানে আমাদের যে পার্ট 1 ট্রেনিংয়ে ঢোকার জন্য অ্যাডমিশন যে টেস্টটা এফসিপিএস পার্ট 1, এক্ষেত্রে আপনি যদি প্রথমবারের জন্য পরীক্ষায় বসেন, নিউ ক্যান্ডিডেট হয়ে থাকেন, তাহলে আপনার 11,000 টাকা লাগবে রেজিস্ট্রেশন ফি। এবং যদি ওল্ড ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে 10,000 টাকা ফি। আচ্ছা, এখন এই পরীক্ষাটার সিস্টেমটা হচ্ছে আগে তো 3 দিনে অনুষ্ঠিত হইতো, মানে মেইনলি হচ্ছে 3টা পেপারে পরীক্ষা হয়, পেপার 1, পেপার 2, পেপার 3। তো এখন আহ, গত কয়েক সেশন ধরে একদিনে অনুষ্ঠিত হচ্ছে, এটা খুব একটা প্লাস পয়েন্ট। এবং 4 ঘন্টায় 3টা পেপার অনুষ্ঠিত হচ্ছে। এখানে মার্কস হচ্ছে 300 মার্কস। মোট কোয়েশ্চেন থাকে 150টা। 150টার মধ্যে মাল্টিপল যেই কোয়েশ্চেনগুলো থাকে, ট্রু ফলস যেগুলো আমরা বলি, সেখানে থাকছে 75টা। আর এসবিএ বা সিঙ্গেল বেসড অ্যান্সার থাকছে 75টা। হ্যাঁ, প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সারের মার্ক হচ্ছে গিয়ে 2 মার্কস করে তাহলে পড়ছে। আচ্ছা, এখানে আমাদের পাশ করতে হবে 210 পে। তো আপনি মোটামুটি 300টার মধ্যে, মানে 150টা কোয়েশ্চেন, তো তো 210 পেতে গেলে আপনাকে মোটামুটি কয়টা আহ, আর কি 210 পে পাশ করতে হবে। আচ্ছা, আহ, এরপর এখানে হচ্ছে আমাদের ইনস্টিটিউট, ট্রেনিং এর জন্য যেসব ইনস্টিটিউট অ্যাভেলেবেল আছে এই পর্যন্ত সেটার একটা লিস্ট। বর্তমানে আমাদের হচ্ছে পিজিতে বা বিএমইউ যেটা বলছি সেখানেও কিন্তু এফসিপিএস ট্রেনিং হচ্ছে, এখানে অ্যাড করি নাই। আর এখানে একটা হচ্ছে কি ওভারঅল, মানে প্রত্যেকটা ইনস্টিটিউটে আপনি কতদিন করে সেখানে ট্রেনিং করতে পারবেন, মানে ইনস্টিটিউটগুলো এমন যে একটা ইনস্টিটিউট আপনি পুরো 5 বছরের ট্রেনিং করতে পারবেন না, ঠিক আছে? তো এটা আপনারা যদি কারো প্রয়োজন মনে হয় এখান থেকে দেখে নিন, স্লাইডটা থেকে আমি বলছি না আর। আচ্ছা, এখন প্রথম কথা হচ্ছে যে আমি যখন ঠিক করলাম যে এই পরীক্ষাটাতে বসবো, তখন আমার করণীয় কি? হ্যাঁ, প্রথম করণীয় হচ্ছে আমি যদি ঠিক করে ফেলি যে আমি পরীক্ষাটা দিচ্ছি, তাহলে আপনাকে একটা, অবশ্যই আমি বলবো যে একটা, যে কোনো একটা কোচিং এর আন্ডারে ভর্তি হওয়া ভালো। কারণ রেডিওলজি সাবজেক্টটা এমন নিজে নিজে পড়ে পাশ করাটা একটু কঠিনই, কারণ এখানে হচ্ছে আমাদের রেডিও ফিজিক্স সাবজেক্টটা ইনক্লুডেড আছে পেপার 2-তে, যেটা হচ্ছে আমাদের সবার জন্য একদমই নতুন। আমাদের এমবিবিএস সিলেবাসে এটা সম্পর্কে কোনো ধারণা দেয়া হয় নাই বা ধারণা ছিল না। এই জন্য আমি বলবো, যদি একটু কম ইফোর্ট তো না, মানে তাড়াতাড়ি যদি আপনি চান্স পেতে চান, আমি বলবো যে একটা, যে কোনো কোচিং হোক বা কোনো একটা গাইডেন্সের আন্ডারে আপনাকে ভর্তি হয়ে যেতে। এরপর আপনাকে সবার প্রথমে যেটা করতে হবে, সিলেবাসটা নিতে হবে। হ্যাঁ, সিলেবাস দেখতে হবে। আচ্ছা, সিলেবাস দেখার আগে আমি একটু বলে দিই যে 3টা পেপারে তো পরীক্ষা হবে, কি কি ম্যাটেরিয়ালস লাগবে। হ্যাঁ, তো পেপার 1, পেপার 2, পেপার 3। পেপার 1-এ আসলে আমাদের মেইনলি আছে কি, অ্যানাটমি। ঠিক আছে, পেপার 1 হচ্ছে অ্যানাটমি পুরাটাই। তাহলে অ্যানাটমিতে প্রত্যেকটা অ্যানাটমিতে মোট কোয়েশ্চেন থাকবে 50টা, ঠিক আছে? আবার পেপার 2-এ 50টা, পেপার 3-তে 50টা, এরকম করে আমার 150টা কোয়েশ্চেন। এই 50টার মধ্যে আবার কি 25টা এমসিকিউ, আর মানে ট্রু ফলস 25টা হচ্ছে এসবিএ। তো এইটার জন্য আপনারা যে কোচিংয়ে ভর্তি হবেন, যেমন আমাদের এখানে সিনাপসের লেকচার শিট আছে, এটা লাগবে। সাথে সাথে আপনাকে নিটারটা হলে খুব ভালো হয়, আমি সামনে এই সম্পর্কে আরো বলবো। আর যে কোনো টেক্সট বুক, আমরা এমবিবিএস লাইফে পড়ে আসছি, কেউ বিডি টোরের সেটা মেইনলি ফলো করছে, অথবা কেউ বিশ্রাম সিং। হ্যাঁ, যেটা আপনার কাছে অ্যাভেলেবল আছে থাকলে ভালো। হ্যাঁ, বা পিডিএফ থাকলেও হবে। আর পেপার 2, যেটা পেপার 2 মেইনলি হচ্ছে আমাদের রেডিও ফিজিক্স। তো এইটা আসলে ফার্স্টই বলবো, কিন্তু আমাদের পরীক্ষার জন্য আমাদের গোছায় পড়া লাগবে, সেই জন্য আমি বলবো যে লেকচার শিটগুলোর বিকল্প নাই। কারণ আমাদের অনেকগুলা কি মেইন বই বা টেক্সট বুক আছে রেডিও ফিজিক্সের উপরে, কিন্তু এতগুলো আমাদের নতুন হিসেবে আর কি, নতুন হিসেবে এত বই টেক্সট বুক পড়ে বুঝে গোছানো অর্গানাইজ করা সম্ভব না। সো লেকচার শিট হচ্ছে লাগবেই, হ্যাঁ, মাস্ট। আর সাথে এই যে সেলম্যান এই বইটা, ক্রিস্টেনসেন, এটার পিডিএফ থাকলেও হবে, আর না থাকলেও বিশেষ কোনো অসুবিধা নাই। আমি বলবো আমাদের ক্লাসগুলা ভালোই ইনফরমেশন থাকে। আর সেলম্যানটা একবার নিবেন, কারণ একটা টেক্সট বুক পড়ে, মানে শুধু শীট পড়লে ভালো, কিন্তু সাথে একটা টেক্সট বুক সম্পর্কে আইডিয়া রাখা ভালো। হ্যাঁ, আর এমআরআই এর জন্য এমআরআই মেড ইজি, এটা লাগবেই।
আর নিশো ইটটা থাকলে ভালো, হ্যাঁ। আর যদি সেলম্যানও না পান, মানে যদি কেউ পড়তে না চান বা ক্রিস্টেনসেন না পড়তে চান, হ্যাঁ, নিশোটা আমি বলবো রাখবেন এখানে, কারণ এখানে হচ্ছে কোয়েশ্চেন দেওয়া আছে, হ্যাঁ। আর এই সেলম্যান আর ক্রিস্টেনসেন থেকে কম্পাইল করে মানে ইনফরমেশনগুলো এক জায়গায় করে নিশোতে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। তাহলে আপনারা লেকচার শিটটা রাখতে পারেন, সাথে এমআরআইটা তো লাগবেই, আর নিশো ইটটা রাখবেন। আর সেলম্যানটা রাখলে রাখতে পারেন। আর পেপার থ্রিটা হচ্ছে অল। অল বলতে কি, মানে বেসিকের যে সাবজেক্টগুলো আমরা আমরা মেনলি এমবিবিএস এ পড়ে আসছি, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, হ্যাঁ, এই সবগুলা মিলে হচ্ছে আমার কি পেপার থ্রি। তো এখানে লেকচার শিটগুলা এনাফ আমি বলবো। তবে এখানে হচ্ছে আমাদের একটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে প্যাথোলজির যে দুইটা পোর্শন, একটা হচ্ছে জেনারেল প্যাথোলজি প্যাথোলজি আর একটা হচ্ছে সিস্টেমিক প্যাথোলজি, হ্যাঁ। তো সিস্টেমিক প্যাথোলজির জন্য যে অনেকের কাছে রবিন আছে, অবশ্য না থাকলে যদি আর কি পিডিএফটা রাখেন তাহলে ভালো হয়, কিছু কিছু জিনিস দেখলে ভালো, হ্যাঁ। আচ্ছা, আর কারোর কাছে যদি গাইড থাকে আমাদের এমবিবিএস এর গাইডগুলো, সেগুলোও রাখতে পারেন, হ্যাঁ, সময় থাকলে পড়বেন। আচ্ছা, এখন আমি ম্যাটেরিয়ালস কালেক্ট করলাম, কিন্তু পড়বো কিভাবে সেটা একটা সিস্টেম আমাকে মেনটেন করতে হবে, বা একটা কি বলে, একটা টেকনিকে পড়তে হবে, না হলে কিন্তু অনেক পড়াশোনা করেও আমি কি ভালো রেজাল্ট করা সম্ভব হয় না। কারণ পড়া তো অনেক, সেখান থেকে আপনাকে সিস্টেমিকলি গুছিয়ে আনতে হবে পড়াটা, হ্যাঁ, বা সিস্টেমিক ওয়েতে করতে হবে। তো এই জন্য যেটা আমি বলতেছিলাম যে প্রথমে আপনাকে সিলেবাসটা প্রিন্ট করতে হবে, কারণ পরীক্ষাতে আপনি জানলেন কি কি সাবজেক্ট, কিন্তু সিলেবাসে টপিক অনুযায়ী দেওয়া আছে। তো সেটা দেখলে আপনার প্রথমে একটা ওভারঅল ধারণা চলে আসবে। আচ্ছা, এখন আমি একটু প্রথমে মার্ক ডিস্ট্রিবিউশনগুলো আলোচনা করে নিই। যে অ্যানাটমি তো বললাম পেপার ওয়ানে, তো এখানে হচ্ছে এটা আমাদের বিসিপিএস এর আন্ডার এক্সাম হচ্ছে, তো ওরা হচ্ছে একটা এরকম সিলেবাস দিয়ে দিয়েছে অ্যানাটমিটাকে এরকম করে। ওরা অনেকগুলো সিস্টেমে, যেমন আপনি দেখতেছেন যে এমব্রায়োলজি, হিস্টোলজি, হ্যাঁ, হেপাটোবিলিয়ারি সিস্টেম, জিআইটি, জেনিটোরি, রেসপিরেটরি, এরকম অনেকগুলা ওরা ভাগ করে দিছে, এবং এখানে নাম্বার অফ কোয়েশ্চেন দিছে। এখন এক্স্যাক্টলি যে প্রত্যেক বছর এমব্রায়োলজিতে এখানে ওদের দেয়া আছে সিলেবাসে, কিন্তু এমব্রায়োলজিতে প্রত্যেক বছর যে 3টা থেকে 5টা কোয়েশ্চেন আসছে ব্যাপারটা এরকম না। এটা হচ্ছে একটা আর কি ওদের কি বলে আহ, দেয়া আছে, কিন্তু এটার কম বেশিও আসে কোয়েশ্চেন, হ্যাঁ। কোনো বছর এমব্রায়োলজিতে আপনার 10টাও কোয়েশ্চেন চলে আসতে পারে, আবার কোনো বছর 2টা কোয়েশ্চেনও আসতে পারে, এমন হতে পারে, হ্যাঁ। তো এটা একটা ওভারঅল আপনাদের ওনারা ধারণা দিয়ে দিছে। তো এটাকে মেইনলি আমরা যদি ভাগ করি, সেটা হচ্ছে আপনাদের অ্যাবডোমেন, থোরাক্স, এক্সট্রিমিটি, আর কি আছে, হেড নেক, হ্যাঁ, নিউরো অ্যানাটমি, আর আপনার এই যে এমব্রায়োলজি, হিস্টোলজি, এই মোটামুটি 7টা পোর্শন আছে, হ্যাঁ। তো অ্যানাটমি সাবজেক্টটাকে আপনাকে অনেক গুরুত্ব দিয়ে পড়তে হবে, হ্যাঁ। দেখেন বেসিক যে যেই সাবজেক্টগুলো আমরা এমবিবিএস লাইফে পড়ে আসছি, সবগুলো মিলে কিন্তু পেপার থ্রিতে আপনাকে 50টা কোয়েশ্চেন বা 100 মার্ক উঠাইতে হবে। সেখানে শুধুমাত্র অ্যানাটমি থেকেই আপনার কি আলাদা 50টা কোয়েশ্চেন আসতেছে, এবং সেখান থেকে আপনার কি 100 মার্ক পাচ্ছেন, হ্যাঁ। তো আর রেডিওলজিস্ট হিসেবে আপনাকে কি বডির ভেতরে অ্যানাটমি সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। আর এই সাবজেক্টটা আপনি সেভাবে সিরিয়াসলি নিয়ে পড়বেন। আর কোনোটা থেকে কোনোটা আসলে বাদ দেওয়ার সুযোগ নাই আমি বলবো অ্যানাটমিতে। কারণ দেখা যায় যে আপনি এখানে বলতে পারবেন না যে অ্যাবডোমেন অ্যাবডোমেন তো অনেক গুরুত্বপূর্ণ, বা হেডনেক থেকে নিউরো থেকে আপনি হেডনেকটাকে বেশি গুরুত্ব দিবেন, নিউরোটাকে কম গুরুত্ব দিবেন, এরকম বলার কিছু নাই, হ্যাঁ। অ্যানাটমি সবাই বলবে যে আপনাকে পুরোপুরি কি গুরুত্ব দিয়ে প্রত্যেকটা পোর্শনই পড়তে হবে। আচ্ছা, তবে একটা জিনিস যে অ্যানাটমিতে আমি আপনাদেরকে একটু নাম্বারিং করে দিতে পারি, যে যদি 1 নম্বরে আপনি শেষ করতে চান, তাহলে 1 নম্বরে আপনি পড়বেন অ্যাবডোমেন, 2 নম্বরে আপনি থোরাক্স পড়বেন, 3 নম্বরে পড়বেন এক্সট্রিমিটি। মানে আপনি যদি গুরুত্ব সহকারে যে কোনটা আমি আগে শেষ করবো বা কোনটা আমাকে খুব ভালো মতো জানা লাগবে, তাহলে আমি এভাবে নাম্বারিং করতে পারি। এবং অবশ্যই এমব্রায়োলজি তারপর পড়তে হবে, এরপর হচ্ছে হিস্টোলজি, নিউরোঅ্যানাটমি, হেডনিক, এই তিনটাকেও আপনাকে মোটামুটি সমান গুরুত্ব দিয়েই পড়তে হবে। তো অ্যানাটমি পড়ার ক্ষেত্রে আমি যে স্ট্র্যাটেজিটা ফলো করতে বলবো, আমরা তো শীটে আসলে মেইনলি যেই যেই টপিকগুলো থেকে বারবার কোয়েশ্চেন আসে সেগুলো অ্যাড করে থাকি, তাই না? সেগুলো তো পড়বেন, কিন্তু অ্যানাটমি পড়ার মেইন বিষয় হচ্ছে কি আপনি মুখস্থ করতে পারবেন না, আপনাকে পুরো একটা ভিজুয়াল ইমপ্রেশন রাখতে হবে, হ্যাঁ। তো সেক্ষেত্রে নিটারটা আপনি ফলো করতে পারেন। আর আরেকটা নিটারটা দেখবেন কেন, আরেকটা কথা, অনেকে হচ্ছে গুগল থেকেও বিভিন্ন ফটো ডাউনলোড করে ফলো করতে পারেন। তবে আমি বলবো কি যে আপনি সুন্দর মনে রাখার জন্য, মানে দেখা যায় কি কি আমরা ধরেন যে
কি বলে, একটা ধরেন স্টোমাক বেড, হ্যাঁ, আর স্টোমাক বেড পড়তেছি, তো এটার একটা ডায়াগ্রাম টাইপের ছবি কিন্তু আপনি গুগলে পাবেন মনে রাখার জন্য। কিন্তু এরপরেও আমি বলবো যে মনে রাখার জন্য আপনি গুগল থেকে একটা ছবি বের করলেন বা শিটে কোনো ছবি থাকলে সেটা সাহায্য নিলেন, কিন্তু তারপরও নিটারের ছবিটা আপনি কি মাথায় তার সাথে রাখবেন। কারণ কি, নিটারে তো একদম অরিজিনাল যে অ্যানাটমিটা, ডায়াগ্রাম না, মানে অরিজিনাল যে অ্যানাটমিটা সেই অনুযায়ী ছবি দেয়া, তাই না? তো সেটা আমার জন্য বেশি কি ফ্রুটফুল। আপনি আর হচ্ছে গিয়ে আরেকটা কাজ করবেন যে অ্যানাটমি থেকে যে কোয়েশ্চেনগুলো আসে, রিলেশন টাইপের কোয়েশ্চেনগুলো খুব বেশি আসে, যে এই স্ট্রাকচারের পাশে এই স্ট্রাকচারটা, এইগুলো আপনাকে জানতে হবে। তো এটার জন্য ছবি তো দেখবেন, নিটারের যদি কোনো ইম্পর্টেন্ট ছবি থাকে দরকার হলে সেটা যদি আপনি প্রিন্ট করে আহ, আপনার পড়ার টেবিলের সামনে দেয়ালে লাগায় রাখতে পারেন, তাহলে ভালো। কিন্তু ওইটা করতে গেলে আসলে অনেকের টাইম নষ্ট হয় বা সময় লাগে। আরেকটা কাজ করতে পারেন, একটা জিনিস দেখবেন পড়ে, তারপর নিজে নিজে এঁকে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। মানে শুধু ছবি দেখে তো মনে রাখবেন, কিন্তু ওইটা যদি আপনি নিজে নিজে ড্র করার চেষ্টা করেন, যাচ্ছে এটার পাশে আমি এটা ছিল, এটার ডান পাশে এটা ছিল, এটার বাম পাশে, এভাবে যদি নিজে নিজে আঁকেন তাহলে কিন্তু এটা অনেক দিন অনেক ভালো মনে থাকে। আচ্ছা, গেল। এরপর হচ্ছে কি আমরা পেপার টু নিয়ে আলোচনা করবো। পেপার টু মেইনলি হচ্ছে যেটা বললাম রেডিও ফিজিক্স। রেডিও ফিজিক্সের মেইনলি দুইটা পোর্শন আছে, যে এক্স রে মেইনলি ফিজিক্স যেটা, সেটা নিয়ে আপনার হচ্ছে গিয়ে প্রথম পোর্শনটাতে আলোচনা করে মেইনলি ফিজিক্স নিয়ে। আর 2 নাম্বার পোর্শনটা স্পেশাল যে ইকুইপমেন্ট গুলো আছে সেগুলা, যেমন আপনার সিটি, এমআরআই, বিভিন্ন মডালিটি যেগুলো, হ্যাঁ, ইউএসজি, তারপর হচ্ছে আপনার ফ্লোরোস্কোপি, বিভিন্ন যে মডালিটি গুলো আছে। এখন এই যে প্রথম পোর্শনটা, হ্যাঁ, দেখেন ওরা যে সিলেবাসটা দিছে বিসিপিএস থেকে, এই যে 1 থেকে যে 5 নাম্বার যেই টপিকগুলো ওনারা রাখছে সেটা এই এক্স রে ফিজিক্সের মধ্যেই পড়ে যায়। আর স্পেশাল ইকুইপমেন্ট এই যে 6 আর 7 মধ্যে, মানে এই যে সিটি, এমআরআই, আলট্রাসোনো, ফ্লোরোস্কোপি, আরো কিছু কিছু আছে, এগুলোর মধ্যে এই এই দুইটা পোর্শন পড়ে যায়। তো এক্ষেত্রেও আপনাকে এই যে প্রথম পোর্শনটা, ফিজিক্স পোর্শনটা বুঝে পড়ার জিনিস, এবং আম, এটাতে বেশি গুরুত্ব দিবেন, কারণ এটা যদি খুব ভালো পারেন তাহলে পরের গুলা স্পেশাল ইকুইপমেন্ট গুলো অনেকটাই আপনার কাছে সোজা হয়ে যাবে, হ্যাঁ। আর এক্ষেত্রে আমাদের ক্লাসগুলোর বিকল্প নাই। হ্যাঁ, আপনি যদি আম, মানে রেডিও ফিজিক্স পড়তে যান, হ্যাঁ, আপনার ইউটিউবে অনেক ধরনের এক্সপ্লানেশনের ভিডিও আছে, কিন্তু আসলে একটা পরীক্ষা কেন্দ্রিক পড়াশোনা করতে গেলে লেকচারগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ। তবে যদি কিছু লেকচারের পরেও অনেকের সব মেন্টর এক না, কারো কোনোটাতে যদি আপনার আবার সবাই শেয়ার হয়েছে। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি যেখান থেকে বলছিলাম যে পেপার 1 আর পেপার 3 যেটা, ঠিক আছে, এখানে মেইনলি আমাদের অ্যানাটমি সহ বেসিক সাবজেক্টগুলো। সেক্ষেত্রে আপনি কোয়েশ্চেন, যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো কোথা থেকে পাবেন, সেক্ষেত্রে আমাদের যে লেকচার শিটে টপিকের সাথে সাথে মানে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো তো দেয়া আছে। আবার হচ্ছে আমাদের টেলিগ্রামে একটা চ্যানেল আছে যেখানে আমাদের বিগত যে এসিপিএস সেশন মানে এক্সামগুলো হয়েছে বিভিন্ন সেশনে, সেগুলোর কোয়েশ্চেন দিয়ে আছে, সেগুলো কালেক্ট করবেন, সেখান থেকে কোয়েশ্চেন দেখবেন। এবং রেসিডেন্সিতে যে কোয়েশ্চেনগুলো আসে সেই কোয়েশ্চেনগুলো আপনাকে দেখতে হবে, হ্যাঁ। তো রেসিডেন্সি কোয়েশ্চেনগুলো আমরা যেহেতু সরাসরি পাই, তা আমাদের হচ্ছে কিওয়ার্ড আছে, হ্যাঁ, সেই বইটা আপনি রাখতে পারেন, সেখানে আপনি টপিক ওয়াইজ কোয়েশ্চেনগুলো, প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো পেয়ে যাবেন। আর পেপার 2 এর জন্য যেটা বলবো, পেপার 2 তো রেডিও ফিজিক্স, তাই না, সেটার জন্য শুধু আমাদের কি মানে এফসিপিএস এ কোয়েশ্চেন আসে, রেসিডেন্সির এখানে কোনো কোয়েশ্চেন নাই। তো সেটার জন্য আমাদের লেকচার শিটেই সেই মানে আপনাদের কোয়েশ্চেনগুলো অ্যাড করা আছে। তারপরও আলাদা করে ওই যে টেলিগ্রামের যে চ্যানেলগুলো আছে বা বিভিন্ন গ্রুপে কোয়েশ্চেনগুলো পাবেন, সেখান থেকে আর কি আপনারা কালেক্ট করে কোয়েশ্চেনগুলো দেখবেন। তো আপনি যখন একটা ক্লাস করলেন, একটা টপিকের উপর ক্লাস করেই আপনি কি করবেন, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো সলভ করা শুরু করে দিবেন, এবং সেগুলো সেগুলো হচ্ছে অ্যানালাইসিস করা শুরু করে দিবেন।
হ্যাঁ, করে দেখবেন যে কোন কোন ওই টপিক মানে ওই সাবজেক্টের কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন বেশি বেশি আসছে, বা কোন স্টেমগুলো কি কি আসছে। হ্যাঁ, সেভাবে পড়বেন, এবং আপনাদের যে লেকচার শিটে যেই স্টেমগুলো আসছে সেগুলো দাগায় রাখবেন। সেটা কিন্তু আপনাদের খুব ভালো হেল্প করবে যখন আপনারা পড়াটা রিভিশন করতে যাবেন। সবগুলো পড়তে হবে না, দেখবেন যে একদম লাস্ট মোমেন্টে দেখা যাবে সব পড়া সম্ভব হচ্ছে না। কোন কোন প্রিভিয়াস স্টেমগুলো আসছে সেগুলো দেখলে খুব ভালো হয়। তো কোয়েশ্চেন সলভ করাও তখন সম্ভব হয় না, কিন্তু লেকচার শিট উল্টাইলে সহজেই যদি দাগানো থাকে ওই লাইনগুলো কিন্তু কি চোখে পড়ে। ঠিক আছে? তো আমি বলবো যে ক্লাস করার পর গদবাঁধা শিট পড়তে বসবেন না, কোয়েশ্চেন সলভ করবেন। কোয়েশ্চেন সলভ করতে একটু টাইম লাগবে, কিন্তু ওইটা করার পরে যখন আপনি মানে শিটটা পড়বেন তখন দেখবেন অনেক সুন্দর জিনিসটা আপনার গোছায় আসছে। হ্যাঁ, মোট কথা আপনার লেকচার শিটের মধ্যে ক্লাসে মেন্টর যা পড়াচ্ছে সেখানে যদি এক্সট্রা কোনো ইনফরমেশন দেয় সেটাও আপনার লেকচারে টুকে রাখতে হবে, মানে শিটটাতে টুকে রাখবেন। এবং আপনি প্রিভিয়াস কোয়েশ্চেনগুলোতে যেই মানে স্টেমগুলো আসছে যেগুলো আপনার লেকচার শিটে নাই, বা যে ইনফরমেশনগুলো আপনার মনে হয়েছে ইম্পর্টেন্ট, সেগুলো আপনি লেকচার শিটে এক জায়গায় করবেন। হ্যাঁ, কারণ পরীক্ষার আগে যখন রিভিশন করবেন, একবার আপনার কোয়েশ্চেন ব্যাংক খোলা, একবার লেকচার শিট খোলা, একবার আবার ক্লাস করা, এত কিছু সম্ভব না। আপনি যাতে এক জায়গায় সবকিছু গোছানো পান, এভাবে আর কি আপনি গোছাবেন। হ্যাঁ, তো তারপর আবার যে আপনি এক্সাম দিবেন, আপনারা যে আমাদের ক্লাসগুলো করলেন, এরপর আপনাদের জন্য বিভিন্ন ধরনের টপিক ওয়াইজ এক্সামের ব্যবস্থা আছে। সেই এক্সামের যে সলভগুলো দেখবেন সেখানেও দেখবেন কিছু নতুন টপিক বা নতুন কিছু ইনফরমেশন যেগুলো আপনার লেকচার সেটা নেই, সেগুলো অ্যাড করে নেবেন। আচ্ছা, এরপর পড়ার পরে আপনাকে যেটা বললাম, ওই যে লাস্ট 1 মান্থ আপনাকে খুব ভালো মতো রিভিশন করতে হবে। এই ক্ষেত্রে আপনি স্টিকি নোট ব্যবহার করবেন কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে, যেই সাবজেক্টগুলো আপনাকে পুরোপুরি মুখস্থ করতে হয়। যেমন মাইক্রোবায়োলজি এমন একটা সাবজেক্ট আপনাকে পুরো মেমোরাইজেশনের উপর ডিপেন্ড করতে হবে। তো একবার পড়ে কিন্তু দেখা যাবে আপনি মাইক্রোবায়োলজি শেষ করলেন, এরপর বায়োকেমিস্ট্রি পড়বেন, ফিজিওলজি পড়বেন, তো মাইক্রোবায়োলজিতে এর মধ্যে আপনি ভুলে যাবেন, খেয়ে ফেলবেন। এই জন্য মাইক্রোবায়োলজি করবেন আপনি স্টিকি নোট রেখে আপনার বাসার কোনো কোনো দেয়ালে, ধরেন আয়নার সামনে, বা যেখানে আপনি একটু বিছানার পাশের দেয়ালে, হ্যাঁ, আপনি ওখানে স্টিকি নোট দিয়ে লিখে লিখে রাখবেন। তো আপনি মাইক্রোবায়োলজি পড়ে ফেলছেন, কিন্তু যখন অন্যান্য সাবজেক্টগুলোও পড়তেছেন ঘুমানোর সময়, আপনার বেডের পাশে যে দেয়ালটা, বুঝতে পারছেন তো, সেখানে একটু 10 মিনিট তাকালেন ঘুমানোর আগে, তাহলে 10 মিনিট তাকালেন স্টিকি নোটগুলোর দিকে, দেখা গেল যে আপনার পড়াটা রিভিশন হয়ে গেল। তো এভাবে যদি আপনি প্রতিদিন মাইক্রোবায়োলজি আপনি মানে কি বলে মানে দেখতে থাকেন, তাহলে কিন্তু মুখস্থ করার আলাদা করে প্রেশারটা নিতে হয় না। ঠিক আছে? আচ্ছা, আর মডেল টেস্টগুলোতে রেগুলার অ্যাটেন্ড করার চেষ্টা করবেন, কারণ দেখা যায় আমরা পড়ার পরে একটা জিনিস পড়ি কিন্তু পরীক্ষা দিতে গেলে ওইটা সম্পর্কে, টপিকটা সম্পর্কে আমাদের যে ধারণা সেটা আরো বেশি ক্লিয়ার হয়। হ্যাঁ, পরীক্ষা দিতে গেলে বোঝা যায় যে এই যে জায়গাটা তো আমি ভালো মতো বুঝি নাই, এই কোশ্চেনটা তো আমি ভালো মতো বুঝতেছি না। আচ্ছা, এখন আরেকটা কথা বলি যে এমডি আর এফসিপিএস এ অনেকের কোয়েশ্চেন থাকে যে কি কি পার্থক্য মানে দুইটার পরীক্ষার সিস্টেমে। সেটা হচ্ছে কি, আপনার প্রথমে সাবজেক্টের কথা বলি, আমাদের কিন্তু ফার্মাকোলজি নাই। হ্যাঁ, সেটা হচ্ছে এমডিতে আছে। আর এফসিপিএস এ ফিজিওলজি ওইখানে যদিও দেয়া নাই, কিন্তু ফিজিওলজি কি এফসিপিএস এমডি দুইটাতেই থাকবে। এই যে রেডিও ফিজিক্স শুধু আমাদের এফসিপিএস এর জন্য পড়তে হয়, বায়োস্ট্যাটিকও কিন্তু কি এফসিপিএস এ। আর পাস মার্ক কিন্তু এফসিপিএস আপনার কি পাস মার্ক আনতে হবে, এমডিতে কোনো পাস মার্ক না, এটা সিটের উপর ডিপেন্ড করতেছে। আর এক্সাম এমডি বছরে একবার হয় নভেম্বরে, আর এফসিপিএস কিন্তু ওই যে দুইবার, ডিসেম্বর আর জুনে। আচ্ছা, তো মোটামুটি এটাই হচ্ছে কি আমাদের আর কি ওরিয়েন্টেশনের মেইনলি, যে আপনারা পড়া শুরু করবেন কিভাবে। তো এখানে হচ্ছে আমাদের একটা স্ট্যাটিস্টিক দেওয়া আছে আর কি, প্রিভিয়াস ইয়ারে আমাদের কেমন পাস রেট আমাদের একাডেমি থেকে। লাস্ট যেই January 26 যেই পরীক্ষাটা হলো সেখানে দেখা গেছে যে 71 জন রেডিওলজিতে কি পাস করছে। হ্যাঁ, এবং সেখানে আমাদের আমাদের কোচিং থেকে স্টুডেন্ট সংখ্যা এটা হচ্ছে গিয়ে আরেকটু বেশি হবে। এখানে 27 দেয়া আছে, কিন্তু আরেকটু বেশি আমার যতদূর জানা আছে। হ্যাঁ, আচ্ছা, আর এটার জন্য আমাদের লং ব্যাচ আছে, ক্লিনিক্যাল ব্যাচ আছে। লং ব্যাচ একটা শুরু হয়ে গেছে, আর আরেকটা হচ্ছে আপনাদের নেক্সট যে 18 তারিখ থেকে সেখান থেকে শুরু হবে। আর ক্লিনিক্যাল ব্যাচে হচ্ছে আপনাদের মেইনলি বেসিক সাবজেক্টগুলো থাকবে না, শুধু রেডিও ফিজিক্স যেই সাবজেক্টগুলো সেগুলো থাকবে, সেটাও শুরু হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের যেই ব্যাচটা অলরেডি শুরু হয়ে গেছে সেইটার রুটিন। আর এটা হচ্ছে ক্লিনিক্যালের রুটিন। আর আপনাদের যেটা 18 তারিখ থেকে শুরু হবে সেটা রুটিনও আমার কাছে দেয়া আছে। এটা হচ্ছে 18 তারিখ থেকে যে নতুন ব্যাচটা সেটা রুটিন, আপনারা কেউ চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে ক্লিনিক্যাল নতুন একটা ব্যাচ শুরু হবে, সেটা হচ্ছে ফেব্রুয়ারির 23 তারিখ থেকে শুরু হবে। ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে আমাদের তো লাইভ ক্লাস হয়, রেকর্ডও থাকবে, এবং প্রত্যেকটা ক্লাসের পরে এক্সামের ব্যবস্থা থাকবে।
প্রত্যেকটা টপিক অনুযায়ী ক্লাস নেওয়া হবে, সেই টপিকের পরে তো আপনাদের এক্সাম থাকবেই। এরপরে আমাদের সাবজেক্ট ফাইনালও থাকবে এবং পরীক্ষার আগে ওভারঅল মডেল টেস্টেরও ব্যবস্থা থাকবে। আর এই তো, যে কোনো সমস্যা এই যে এখানে আমাদের নাম্বার দেওয়া আছে, আপনারা এখানে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। তো আমি সংক্ষেপে আজকে আর কি সেশনটা শেষ করতেছি, খুব বেশি আপনাদেরকে সময় নিলাম না। আর আরেকটা কথা, যে হতাশ হওয়া যাবে না। আমরা যেভাবেই শুরু করি, যত গোছানো পদ্ধতিতে শুরু করি না কেন, অনেকে হয়তো অনেক গোছানো পদ্ধতিতে শুরু করতে পারবো না ব্যস্ততার কারণে, বাস্তবতার কারণে। কিন্তু যতটুকু পারবো আমাকে আমার পারিপার্শ্বিক যে অবস্থা সবকিছু মিলে আমার চেষ্টাটা চালাই যেতে হবে, এবং অবশ্যই আল্লাহ সুবহান তাআলার উপর আমাদের বিশ্বাস রাখতে হবে। এই তো, আশা করি সবার সামনের দিনগুলা আহ, অনেক ভালো কাটবে, এবং সবাই আহ, সামনে যে যার কাঙ্ক্ষিত সাবজেক্টে ভর্তি হবেন এবং কাঙ্ক্ষিত ফলাফল আহ, অর্জন করবেন। তো এই আশায় আজকের সেশনটা আমি শেষ করছি। আমি আজকের মতো রাখছি। আল্লাহ হাফেজ।